আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি পিয়ার কম্প্যারিজন নিয়ে আলোচনা করব। সেম ইন্ডাস্ট্রিতে বিলং করা দুইটি কোম্পানিকে কিভাবে হেড টু হেড কম্প্যারিজন করা যায় এবং কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ইনভেস্টিং ডিসিশনটা মেক করা যেতে পারে, এই সকল বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে একটা সম্যক ধারণা পাবেন বলে আমি মনে করি। লার্নিং পারপাসে চাইলে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন। ভিডিওর শুরুতেই সকলকে ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে আমি কোনো স্টকের ব্যাপারে কেনার ক্ষেত্রে বা বিক্রি করার ক্ষেত্রে কোনো প্রকার পরামর্শ, নির্দেশনা বা উপদেশ দিচ্ছি না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করবেন। মনে রাখতে হবে, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, তাই দিন শেষে ডিসিশনটাও আপনারই হতে হবে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পিয়ার কম্প্যারিজন করতে হয়। উদাহরণস্বরূপ ওয়ালটন এবং সিঙ্গার, এই দুইটা কোম্পানির পিয়ার কম্প্যারিজন করব। কয়েকটি ক্রাইটেরিয়ার উপর বেস করে আজকে আমরা এই কম্প্যারিজনটা করব। এক, বিজনেস পারফরমেন্স; দুই হচ্ছে ইউজফুলনেস অফ ডেট; তিন হচ্ছে এফিসিয়েন্সি অ্যান্ড অনেস্টি; চার হচ্ছে ভ্যালুয়েশন। এই চারটা ক্রাইটেরিয়ার উপর বেস করে ওয়ালটন এবং সিঙ্গারকে আমরা কম্প্যারিজনটা করার চেষ্টা করব এবং সব শেষে একটা কোম্পানির ভবিষ্যৎ কিভাবে ফোরকাস্ট করা যেতে পারে এই বিষয়টাও আমরা আলোচনায় নিয়ে আসব। আজকে আমাদের প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে বিজনেস পারফরমেন্স। ওয়ালটনের রেভিনিউ গ্রোথ 2023 সালে ছিল হচ্ছে 5.12, সিঙ্গারের 23 সালের অ্যানুয়ালাইজড রেভিনিউ গ্রোথ 11.38% হবে বলে আশা করা যাচ্ছে। রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ার ভিত্তিতে ওয়ালটনের চাইতে সিঙ্গারের পারফরমেন্সটা বেটার মনে হচ্ছে। তবে দর্শক, এই জায়গায় ইয়ার অন ইয়ারের সাথে গত 5 বছরের ডাটাও হিসাব করা যেতে পারে, ওটাই সবচেয়ে ভালো হবে। আপনি যে কোনো কোম্পানির বা যে কোনো পেয়ারের কম্প্যারিজনটা করতে গেলে গত 5 বছরের ডাটার সাথে এই বছরের রানিং ডাটাটাও আপনি কম্প্যারিজনটা করতে পারেন। তো বিজনেস পারফরমেন্সে ওয়ালটনের চাইতে সিঙ্গারকে বেটার মনে হচ্ছে। তবে প্রফিটেবিলিটির দিক থেকে, অর্থাৎ গ্রস প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিনের দিক থেকে ওয়ালটনের প্রফিট মার্জিন সিঙ্গারের চাইতে মোটামুটি বেটার। তো ফাইনালি কমেন্ট করতে চাইলে এভাবে কমেন্ট করা যেতে পারে: ওয়ালটনের বিজনেস পারফরমেন্স বা প্রফিটেবিলিটিটা মোটামুটি ভালো, কিন্তু রেভিনিউ গ্রোথের দিক থেকে সিঙ্গার বেটার করছে। সো সিঙ্গার কিন্তু গত 4 বছরের ডাটা দেখলো আপনি দেখবেন, রিসেন্টলি ও কিন্তু টার্ন অ্যারাউন্ড স্টক হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এই পয়েন্টটাতে আমি সিঙ্গারকে এগিয়ে রাখছি, যদিও সিঙ্গারের প্রফিট মার্জিন অনেক কম। এফিসিয়েন্সি এবং অনেস্টির দিক থেকে ডেফিনেটলি সিঙ্গার বেটার, কারণ সিঙ্গারের আরওই 25.12, যেটা ওয়ালটনের মাত্র 7.52। সিঙ্গারের আরওসিই 15.01, ওয়ালটনের 11.38। পে আউট রেশিও দুইটারই সমান। সো এফিসিয়েন্সি এবং অনেস্টির দিক থেকে সিঙ্গারের পারফরমেন্সটা ওয়ালটনের চাইতে বেটার। আরওসিইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যদি কোনো কোম্পানির আরওসিই তার কস্ট অফ দ্য ক্যাপিটালের চাইতে অনেক বেশি না হয়, ওই কোম্পানিটা আসলে খুব একটা লং রানে ভালো করবে না এবং শেয়ার হোল্ডারদের ভ্যালু ক্রিয়েশন করা ওর জন্য কষ্টকর। কস্ট অফ দ্য ক্যাপিটাল বলতে আমরা ইন্টারেস্ট রেট বুঝি। আমাদের দেশে ইন্টারেস্ট রেট এখন প্রায় 11%। তো সেই ক্ষেত্রে ওয়ালটন হয়তো বা ভ্যালু ক্রিয়েশনটা একটু টাফ হয়ে যাবে ওয়ালটনের জন্য। সিঙ্গারের 15.01 মিডিওকার কোম্পানি হিসাবে চলে, তবে ওয়ান্ডারফুল কোম্পানি হতে গেলে 25%-এর বেশি আরওসি দরকার। তো সেই হিসাবে পিয়ার টু পিয়ার কম্পারিজনে ওয়ালটনের চাইতে সিঙ্গারটা বেটার মনে হচ্ছে আরওসি এর উপর বেস করে। কিন্তু টপ 5 লিস্টে হয়তোবা ওয়ালটন বা সিঙ্গার কেউই আসবে না আমার টপ 5 লিস্টে, কারণ আরওসি 25% না হলে আমি আমার টপ 5 লিস্টে তাকে জায়গা দিব না। তবে টপ 10 লিস্টে বা টপ 12 লিস্টে হয়তোবা সিঙ্গার জায়গা করে নিতে পারে। ইউজফুলনেস অফ ডেটে আপনি দেখেন, ডেট টু ইকুইটি রেশিও ওয়ালটনের হচ্ছে 30%, সিঙ্গারের 71%। তার মানে দুইটা কোম্পানি ডেট রিডেন কোম্পানি। সিঙ্গারের ডেট এই মুহূর্তে বেশি ওয়ালটনের চাইতে। সিঙ্গার প্রচুর লোন নিছে তার বিজনেসটাকে এক্সপান্ড করার জন্য, নতুন ফ্যাক্টরি বানাচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা এই ধরনের কোম্পানিতে কেনই যাব যে কোম্পানিতে প্রচুর পরিমাণে ডেট আছে। ওয়ান্ডারফুল কোম্পানির প্যারামিটারে ডেট টু ইকুইটি রেশিও 10%-এর বেশি হওয়াটা কখনোই ঠিক হবে না। সো এই দুইটা কোম্পানি ডেট রিডেন কোম্পানি। সো সেই আসপেক্টে দুইটা কোম্পানি ফেইল করেছে ডেটের আসপেক্টে। ক্যাপেক্সটাও দুইটা কোম্পানি বেশি বেশি করে খরচ করতেছে। দেখেন, ওয়ালটন তার নেট প্রফিটের 82% ক্যাপেক্সে খরচ করছে গত বছর, আর সিঙ্গার করেছে 169%। এর আগের বছরও তারা হিউজ ক্যাপেক্সে খরচ করেছে, তার আগের বছরও করেছে। সো রেগুলারলি ওয়ালটন এবং সিঙ্গার নেট প্রফিটের অনেক অনেক পোর্শন তারা ক্যাপেক্সে খরচ করে।
ওয়ান্ডারফুল কোম্পানি হতে গেলে আমার মনে হয় নেট প্রফিটে 20% বেশি রেগুলার বেসিসে খরচ করা ঠিক না। যে কোম্পানি বেশি বেশি করে এই ক্যাপেক্সে খরচ করে, এতে দুইটা জিনিস প্রকাশ পায়। এক, কোম্পানিতে প্রচুর পরিমাণ ক্যাপিটাল রিইনভেস্টমেন্টের প্রয়োজন হয় বিজনেস টিকে থাকার জন্য। তার মানে ও আপনাকে লাভের ভাগ কম দিবে, ও বেশি বেশি টাকা খরচ করবে তার কোম্পানির ইনোভেশন ধরে রাখার জন্য। এটা কিন্তু আমাদের জন্য খারাপ দিক। ঠিক এই কারণেই আমার বেসিক প্রোডাক্ট পছন্দ, যেমন টোবাকো, হেলথ কেয়ার অথবা ধরেন বিউটি প্রোডাক্টস, যেখানে বেশি বেশি ক্যাপেক্সের প্রয়োজন হয় না। পিপিই টার্নওভারে ওয়ালটনের চাইতে সিঙ্গার ক্লিয়ারলি 5 গুণ এগিয়ে আছে। সো এই ক্রাইটেরিয়ায় সিঙ্গার এগিয়ে আছে। তবে ডেটের ব্যাপারটা এবং ক্যাপেক্সের ব্যাপারটা কোনো কোম্পানিরই আমার ভালো লাগে নাই। ভ্যালুয়েশনে দেখেন, ফ্রি ক্যাশ ফ্লো ওয়ালটন এই বছর পজিটিভ জেনারেট করেছিল, আগের বছর নেগেটিভ। সিঙ্গার এই বছরে নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো, আগের বছর পজিটিভ। তার মানে রেগুলারলি ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে, পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছে না। এর কারণ দুটা কোম্পানি প্রচুর পরিমাণে ক্যাপেক্সে খরচ করছে, যার কারণে ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল দিয়ে এর ভ্যালুয়েশন করাটা টাফ, কারণ এরা রেগুলারলি ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করছে না। এবং এই কারণেই ডিসিএফ মডেলে এদের ভ্যালুয়েশন করাটাও টাফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে রেসিডুয়াল মডেল আপনি ইউজ করতে পারেন। তবে পিই রেশিও এবং পিইজি রেশিওর উপর বেস করলে ওয়ালটন এবং সিঙ্গারের মধ্যে সিঙ্গার অনেক অনেক আন্ডার ভ্যালুড মনে হচ্ছে, ওয়ালটনকে অনেক অনেক বেশি ওভার ভ্যালুড মনে হচ্ছে। সো ভ্যালুয়েশনের পয়েন্ট অফ ভিউতে সিঙ্গারটাই আন্ডার ভ্যালুড মনে হচ্ছে। দর্শক, আজকে আমরা বিজনেস পারফরমেন্স, এফিসিয়েন্সি এবং অনেস্টি, ইউজফুলনেস অফ ডেট এবং ভ্যালুয়েশন, এই 4টা ক্রাইটেরিয়া ওয়ালটন এবং সিঙ্গারকে ভ্যালুয়েশন করলাম। এই দুইটার মধ্যে কম্পারেটিভলি সিঙ্গার বেটার মনে হয়েছে আমার কাছে। তবে আমি যদি টপ 5 লিস্টে সিঙ্গার আসবে কিনা বলি, এখন পর্যন্ত সিঙ্গার টপ 5 লিস্টে আসবে না, কারণ ওর আরও সিই মারাত্মক কম, মাত্র 15%। আমার টপ 5 লিস্টে আসতে গেলে 25% লাগবে। ডেট টু ইকুইটি রেশিও সিঙ্গারের 71%, এটাও আমার লিস্টে আসতে গেলে 10% বা 15%-এর নিচে হতে হবে। প্লাস এই কোম্পানি রেগুলারলি ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছে না, তার মানে প্রচুর পরিমাণে ক্যাপিটাল রিইনভেস্টমেন্ট লাগবে। সো সারা জীবন একে প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে হবে। আর আমি যদি ওকে ভর্তুকি দিতে থাকি, তাহলে আলটিমেটলি প্রান্তিক বিনিয়োগকারী হিসাবে আমার ভ্যালু ক্রিয়েশন নাও হতে পারে। তো যাই হোক, এই কয়েকটা পয়েন্ট অফ ভিউতে আমি কথা বলেছি। আপনাদের যা বোঝার আপনারা ঠিকঠাক মতো বুঝে নেবেন। এই ভিডিওর উপর রিলাই করে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেবেন না, কারণ টাকাটা আপনার, লাভ আপনার, লসও আপনার। লার্নিং পারপাসে আমি এই ভিডিওটা তৈরি করেছি। এবার এই দুইটা কোম্পানি কেউ যদি হোল্ড করেন এবং সেখান থেকে যদি মাল্টিব্যাগার রিটার্ন আপনার প্রয়োজন হয়, বা কোন কোম্পানি কিনলে বা কোন ধরনের কোম্পানি কিনলে আপনি মাল্টিব্যাগার রিটার্ন পাবেন, সেই বিষয়টা আমরা আলোচনা করব। দেখেন, ম্যাক্সিমাম মানুষ আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, আপনি যে কোম্পানিগুলোর কথা বলেন প্রত্যেকটা কোম্পানি খুব ভালো কোম্পানি, তারা 12 বছর খুব ভালো রিটার্ন দিয়েছে, আগামী 12 বছর তারা ঠিকঠাক মতো রিটার্ন দিবে কিনা। তার চাইতে এই ধরনের অলরেডি রিটার্ন দেওয়া কোম্পানি যেমন ব্যাট, ম্যারিকো, স্কোয়ার ফার্মা বাদ দিয়ে আমি এসএমই মার্কেটের ছোট ছোট কোম্পানির থেকে ভালো কোম্পানি খুঁজে আমাদেরকে দেন না কেন, তাহলে ওগুলো কিনেই তো আমি মাল্টিপ্যাকার রিটার্ন পাবো। এই প্রশ্ন বা এই কথা অনেকে আমাকে বলেন, কিন্তু ব্রাদার, একটা জিনিস মনে রাখতে হবে, মার্কেটে গত 100 বছরে মাত্র 10% কোম্পানি সার্ভাইভ করেছে, বাকি 90% কোম্পানি কিন্তু মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে। তো আপনি যে কোম্পানিগুলোকে মনে করতেছেন ভবিষ্যতে স্টার কোম্পানি হবে, এদের 90% হাওয়া হয়ে যাবে লং রানে, এটি হচ্ছে স্বাভাবিক। সো একটা কোম্পানি যখন খুব ছোট অবস্থায় থাকে বা আইপিওতে যখন প্রথম মার্কেটে আসে, তখন বাই ডিফল্ট সে ওভারভ্যালুড অবস্থায় আসে। আপনি দেখেন রিসেন্টলি বাংলাদেশে গত 12 বছরে যে কোম্পানিগুলো আইপিওতে এসেছে, তাদের কয়টা কোম্পানি ভালোভাবে টিকে আছে এটা একটু আপনি দেখেন, তারপরে আপনি এই কথাটা আরেকবার নিজেকে জিজ্ঞেস করবেন। আর ফাইনাল কথা হচ্ছে যে যারা আগামী 10 বছরে ভালো রিটার্ন দিবে বা মাল্টিব্যাগার রিটার্ন দিবে, তাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে। আপনার আমার কাজ হচ্ছে সেই ক্রাইটেরিয়াগুলো খুঁজে বের করা। এখন নতুন কোম্পানিতে সেই ক্রাইটেরিয়া না পেলে নতুন কোম্পানি বাদ, কিন্তু পুরাতন কোম্পানিতে যদি সেই ক্রাইটেরিয়া প্রিভেল করে, তাহলে পুরাতন কোম্পানি কিনেও আপনি মাল্টিব্যাগার রিটার্ন পাবেন। এই জিনিসটা যদি কখনো আপনার মাথায় ঢুকে, তাহলে ব্যাটডিসি, ম্যারিকো, রেকিট বেনকাইজার, বার্জার, স্কোয়ার ফার্মার টাইপের ভালো কোম্পানি কিনতে আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু এই লজিকটা যদি মাথায় না ঢুকে, তাহলে আপনি এগুলো বাদ দিয়ে বাজারের নিম্নমানের কোম্পানির দিকেই আপনি বেশি বেশি নজর দিবেন। তো যাই হোক, ভ্যালু ইনভেস্টর হিসাবে আপনি 3টা ফ্যাক্টর দেখবেন একটা কোম্পানিতে যদি মাল্টিব্যাগার রিটার্ন চান। সেই ফ্যাক্টরটার প্রথম ফ্যাক্টরটা হচ্ছে আরও সিইটা কস্ট অফ দ্য ক্যাপিটালের চাইতে হায়ার হইতে হবে।
সেকেন্ড হচ্ছে এই কোম্পানির ডাবল ডিজিট রেভিনিউ গ্রোথ থাকতে হবে। ধরেন টেলিকম সেক্টরে কিছু কোম্পানি আছে যাদের আরওসিইটা অনেক বেটার, অন্যান্য কোম্পানির চাইতে অনেক বেটার, কিন্তু রেভিনিউ গ্রোথ যদি ডাবল ডিজিট না হয় তাহলে এটাকে কিন্তু আমরা ভ্যালু ট্র্যাপ বলতে পারি। অর্থাৎ আরওসিই ভালো কিন্তু রেভিনিউ গ্রোথ নাই, এটা কিন্তু পজিটিভ না, এটা প্রবলেম। তার মানে আরওসিইটা হাই লাগবে এবং সাথে ডাবল ডিজিটের রেভিনিউ গ্রোথ লাগবে। আর সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডিউরেবিলিটি অফ মোডস। অর্থাৎ একটা কোম্পানি গত 10 বছর ভালো রেজাল্ট করেছে, কিন্তু আগামী 10 বছর যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে তার মোডসের ডিউরেবিলিটি থাকতে হবে। মোডস মানে হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এটা আসে সাধারণত ব্র্যান্ডের মাধ্যমে, ব্র্যান্ডিং এর মাধ্যমে। যদি কোনো ব্র্যান্ড বা যদি কোনো কোম্পানির প্রোডাক্টের বাজারে ব্র্যান্ড ভ্যালু থাকে তাহলে এই ব্র্যান্ডের উপর বেস করে কোম্পানি আগামী 20 বছর টিকে যাবে এবং এই 20 বছর আপনাকে মাল্টিব্যাগার রিটার্ন দিবে। তো একটা কোম্পানির কম্পিটিটিভ মোডস আছে কিনা এই বিষয়টা আসলে ওয়ারেন বাফেটের মতো আমরা কেউ ধরতে পারি না বা বুঝতেও পারি না। তবে কিছু পদ্ধতি আমি আপনাকে বলে দেই। যদি কোনো কোম্পানির গ্রস প্রফিট মার্জিন 40%-এর বেশি হয় কনসিস্টেন্টলি, এবং যদি কোনো কোম্পানির নেট প্রফিট মার্জিন 20%-এর বেশি কনসিস্টেন্টলি সে ধরে রাখতে পারে, এবং সে যদি বছর শেষে নেট প্রফিটের 10%-এর বেশি ক্যাপেক্সে খরচ না করে, এবং সে যদি লোন ফ্রি কোম্পানি চালায়, লোন না নিয়ে কোম্পানি চালায়, তাহলে আপনি ধরেই নিতে পারেন যে আগামীতেও এই কোম্পানিটা মাল্টিব্যাগার রিটার্ন দিবে। এই কোম্পানি প্রিভিয়াস 10 ইয়ার্স অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন দিছে, এখন দিবে কিনা এই ধরনের সন্দেহ পোষণ করার কোনো দরকার নাই। কিন্তু প্রবলেম হচ্ছে মার্কেটে আমাদের 90% মানুষ আসতেছি আমরা গেট রিচ কুইকলি এই কনসেপ্টে। মার্কেটে আসবো, টাকা রাখবো, কুইক বড়লোক হয়ে যাব। তো এই কুইক বড়লোক হওয়ার যে স্কিমটা, এই স্কিমে আসলে কাজ করবে না। আর আপনার যদি টাইম হরাইজন না থাকে, আপনি যদি এই ভালো শেয়ার কিনে 6 মাসের মধ্যে অস্থির হয়ে যান ওর দাম না বাড়লে, তাহলে বুঝতে হবে আপনার টাইম হরাইজনটা খুব ছোট। আপনার এই টাকাটা আসলে অলস টাকা না, আপনি প্রয়োজনীয় টাকাই মার্কেটে রাখছেন, অথবা আপনার সংসার চলছে না, এই মার্কেট থেকে আপনার রিটার্ন লাগবেই লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো মার্কেটে না রেখে টাকাগুলো ট্রেজারি বন্ড কিনেন অথবা সঞ্চয়পত্র কিনেন অথবা 3 মাসের এফডি করেন। আমার ধারণা ওটাই আপনার জন্য বেটার হবে। সো মার্কেটে সবাইকে আসতে হবে ব্যাপারটা তাও না। ইনভেস্টিং, লং টার্ম ইনভেস্টিং, ভ্যালু ইনভেস্টিং, প্রত্যেকটা জিনিসের সাথে টাইম হরাইজনটা ইম্পর্টেন্ট। আপনার টাইম হরাইজন যদি বড় না থাকে, 3 বছরের বেশি না থাকে, তাহলে মার্কেটে ভ্যালু ইনভেস্টিং, লং টার্ম ইনভেস্টিং কোনো কিছুই আপনি করতে পারবেন না। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। দর্শক, ভ্যালু ইনভেস্টিং শিখতে গেলে আপনার 2 থেকে 3 বছরের সময় লাগতে পারে। আপনি যদি এই 2-3 বছর সময় দিবেন, এই বিষয়টা স্কিপ করতে চান, তাহলে আমার কাছে মাস্টার দ্য মার্কেট কোর্সটা করে নিতে পারেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটা বিষয়ই এই কোর্সে শেখানো হয়। আপনি যদি টাইম ট্রাভেল করতে চান তাহলে এই কোর্সে জয়েন করতে পারেন। এই ভিডিওর পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা দেওয়া আছে। আপনি যদি কোর্সের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন আমাকে ইমেল করুন stockanalystkobir@gmail.com এই ঠিকানায়। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। এই চ্যানেলে এরকম অনেক লার্নিং ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি যে আলোচনাগুলো করেছি এডুকেশনাল পারপাসেই আলোচনা করেছি। এই ভিডিওর মাধ্যমে আমি কোনো স্টককে কিনতে বা বিক্রি করতে বলি নাই। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করবেন। টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।